আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। ডক্টর ইউনূসের সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পাশে থাকার আশ্বাস। অগ্রাধিকার খাতে মিলবে $20 কোটি। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপোর্ট করার এই সমস্ত আলোচনা হয়েছে। বৃষ্টিতে এবার বরিশাল খুলনায় জলাবদ্ধতা। কক্সবাজারে কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি। কাল থেকে বৃষ্টি কমার পূর্বাভাস। চাইলে 2 মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে বললেন মির্জা ফখরুল। দাবি ছাত্র জনতার আন্দোলনে নিহতদের 422 জনই বিএনপির নেতাকর্মী। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। পুরো দমে চলছে গাজীপুরের সব পোশাক কারখানা। বিজিএমইএ এর ঘোষণার পরও বিশৃঙ্খলার শঙ্কায় বন্ধ আশুলিয়ার 20টি গার্মেন্টস। ব্যাংকিং খাতে মোট ঋণের 14%ই পরিচালকদের পকেটে। সমঝোতার ভিত্তিতে একে অন্যের ব্যাংক থেকে হাতিয়ে নিচ্ছেন বিপুল অঙ্কের টাকা। ক্লাসিফিকেশন না করার জন্য রিকোয়েস্ট আসে, সে সমস্ত সুবিধা দিয়ে রাখি। তো এগুলো আসলে এখন এগুলো বন্ধ করার জন্য একটা পলিসির দরকার। কিছুক্ষণের মধ্যে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা করছে বাংলাদেশ দল। চ্যালেঞ্জিং হলেও ভারতকে 2 টেস্টেই হারাতে চান অধিনায়ক শান্ত। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠক হয়। সেখানে উঠে আসে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু। সকাল 10:55 প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে প্রবেশ করে মার্কিন প্রতিনিধি দল। বৈঠক শেষে বেলা 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে যান প্রতিনিধি দলের সদস্যরা। এরপর পদ্মায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে বৈঠক করবেন তারা। যোগ দেবেন মধ্যাহ্নভোজে। বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক করে ব্রেন্ট নাইম্যান ছাড়া মার্কিন প্রতিনিধি দলের বাকিরা আজই ঢাকা ছাড়বেন। 6 সদস্যের এ দলে আছেন যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় আরও $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বলেন, এই অর্থ কোন খাতে ব্যয় হবে তা নির্ধারণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। সকালে দূতাবাস কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের পর শুরু হয় দ্বিপাক্ষিক আলোচনা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে। মূল আলোচনা ছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও USAIDর সাথে। বিশেষ করে আর্থিক সংস্কার, আর্থিক খাতে সহযোগিতা ইস্যুতে এই আলোচনা হয়েছে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপোর্ট করার এই সমস্ত আলোচনা হয়েছে। এর আগে সকালে পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথেও বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে। আজ ব্যস্ত সময় পার করবেন মার্কিন প্রতিনিধি দলটি। দুপুরে অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারা। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
মার্কিন প্রতিনিধি দলের সফর সম্পর্কে আরও জানবো সহকর্মী মাহফুজ মিশুর কাছ থেকে। মিশু, প্রধান উপদেষ্টা সহ দুজন উপদেষ্টার সাথে বৈঠক করলো মার্কিন প্রতিনিধি দল, কি কি আলোচনা হলো সেখানে, এসব বৈঠকে জানাবেন। বৈঠক আনুষ্ঠানিক সব বৈঠক আসলে ওই অর্থে শেষ, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে যে বৈঠকটি সেটি বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠক শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। ইএমকে সেন্টারে তাদের অন্য কর্মসূচি রয়েছে, দু একটি গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলবেন, যমুনা টেলিভিশন সেখানে। মূল বৈঠকটি এখন যেটি শেষ হলো সেটি ছিল মূলত বাংলাদেশের পররাষ্ট্র সচিবের দেওয়া একটি মধ্যাহ্নভোজ। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মার্কিন প্রতিনিধি দল, বিশেষ করে ডোনাল্ড বেন্টেমেন সহ অন্য যারা ছিলেন তারা সবাই অংশ নেন। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা ডক্টর এম সালেউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে মূলত প্রাধান্য পেয়েছে দুটো বিষয়। তার প্রথম বিষয়টি হচ্ছে অর্থনৈতিক যে সংস্কার এবং বাংলাদেশের অর্থনীতির যে জটিল অবস্থা, দুরবস্থা, সেটি কাটিয়ে উঠতে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে পারে, কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক নানান যে অর্থনৈতিক ইস্যু সেটি আরো জোরদার করা যায়। বলে রাখা ভালো, গেল 16 বছর বিশেষ করে 2014 পরবর্তী আওয়ামী লীগের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সুশাসন, মানবাধিকার, গ্রহণযোগ্য নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে একটি অলিখিত এবং কখনো কখনো প্রকাশ্য যে টানাপোড়েন চলছিল। তারপরে 5 আগস্টের আওয়ামী লীগের সরকারের পতন, 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং তারপরে তারই মাস খানেকের মধ্যে 1 মাস পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ প্রতিনিধি দলের সফরকে দিয়ে যে বার্তাটি যুক্তরাষ্ট্র দিতে চাচ্ছে সেটি স্পষ্ট হচ্ছে, এই সরকারের যে উন্নয়ন ভাবনা, এই সরকারের যে অগ্রাধিকার, তার সঙ্গে যুক্তরাষ্ট্র থাকতে চায়। এর পাশাপাশি মানবাধিকার, সুশাসন, নির্বাচন বিভিন্ন বিষয়েও এই প্রতিনিধি দলের মধ্যে কথা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ধারণা করছি কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। একটু আগে আপনারা দেখলেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল যখন চলে যান তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা এখন কথা বলতে রাজি হননি। যদিও আগের ঘন্টায় কিন্তু ইউএসএআইডির যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহকারী প্রশাসক ছিলেন তিনি অল্প কথা বলেছেন। সোহার, মাহফুজ মিশু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে বরিশাল, খুলনা সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুদিন ধরে কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি হচ্ছে বরিশালে। এতে নগরীর বটতলা, নবগ্রাম রোড, মুন্সি গ্যারেজ, ভাটিখানা এলাকা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে। সড়কে জমেছে হাঁটু পানি, দেখা দিয়েছে যানবাহন সংকট, প্লাবিত হয়েছে বাসাবাড়ি। এতে ভোগান্তিতে নগরবাসী। বেড়ে গেছে কীর্তনখোলা নদীর পানি। এখানে জলাবদ্ধতার কারণে যে মানুষের যে দুর্ভোগ, একটু পানি হইলেই বরিশালে হাঁটু সমান পানি উঠে যায়। এই জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষ যদি ভূমিকা নেয় তাহলে হয়তো এটা থাকবে না, কিন্তু কর্তৃপক্ষ সেরকম কোনো ভূমিকা নেয় না। খুলনায় গতকাল থেকে থেমে থেমে ঝরছে বৃষ্টি। এতে তলিয়ে গেছে রয়্যাল মোড়, সোনাডাঙ্গা, আবাসিক এলাকা, দোলখোলা, মৌলভীপাড়া সহ নগরের বিভিন্ন নিম্নাঞ্চল। সড়কে পানি জমায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এছাড়া উপকূলের বিভিন্ন স্থানেও বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আজ সারা দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সন্ধ্যা থেকে হয়তো বৃষ্টিটা শুরু হয়েছে, এরপর থেকে অল্প অল্প করে গতকালকে থেকে খুব বেশি সমস্যা হয়েছে। রিক্সার অনেক কিছু জামজাটের জন্য মানে ক্ষতি হয়, তারপরে আপনার এই চালাতে গেলে মোটর অনেক কিছু ক্ষতি হয়। টানা বৃষ্টিতে কক্সবাজারের 9 উপজেলার নিম্নাঞ্চল এখনও জলমগ্ন রয়েছে। সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরও একটি মরদেহ। এ নিয়ে 3 দিনে সাগর পাড় থেকে 5 মরদেহ মিলল। সকালে সৈকতের সমিতিপাড়া পয়েন্টে এলাকা থেকে উদ্ধার হয়ে অজ্ঞাত মরদেহটি। ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে নৌকা ডুবিতে মারা গেছেন তিনি। এছাড়া সকালের বৃষ্টিতে শহরের কয়েকটি সড়কে আবারও জমে যায় পানি। ভোগান্তিতে পড়েন পর্যটকরা। টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া সহ জেলার 9 নিচু এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি। 3 দিন ধরে পানিবন্দী লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে খাবার পানির সংকট। 2 মাসের মধ্যে কয়েক দফা বন্যা, জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত অনেকে। দুর্গত এলাকায় ত্রাণের দাবি মানুষের। এখান থেকে নতুন নোয়াখাল বলি আমরা গ্রামের বাসায়, এখান থেকে পানি উড়ে বিলের মাঝে বৃষ্টি হইলে পানি ফুলি থাকুই। এখানেও নেওয়ার বাড়ির মাঝে কি পানি বাড়ি যাবে। কদিনে খাবার দাবারের ইনকাম করতে পারতেছি না। আমি একজন, আমার মেয়ে আছে 3টা, বুঝছেন, আমি খুব টেনশন আছি ভাই। এই পানি হচ্ছে আজকে 7 দিন ধরে। এখানে সবগুলো ধান ক্ষেত ডুবে গেছে।
বৃষ্টি থেকে সৃষ্টি জলাবদ্ধতার চিত্র জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, নগরীর আবহাওয়া, জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি, সবশেষ চিত্র জানতে চাই। আপনি কোন এলাকায় আছেন সেটাও জানাবেন। সোহার, এই এলাকাটির নাম বরিশাল নগরীর বটতলা নবগ্রাম, এবং যখনই বৃষ্টি হয়, ভারী বর্ষণ হয়, এই এলাকাটি তলিয়ে যায় এবং এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা ভোগান্তিতে পড়েন। এবং এই চিত্র নতুন নয়, প্রতি বছরই এই এলাকার মানুষের এই ভোগান্তিতে পড়তে হয় এবং এই সড়কটি থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। এখান থেকে হাতেমালি কলেজ চৌমাথা হয়ে বিভিন্ন ঝালকাঠি পর্যন্ত যাওয়া যায়, সড়কটি ব্যবহার করে এবং এই অঞ্চলের মানুষ ভোগান্তিতে আছে। এবং এই সড়কটি কিন্তু 2 লেনের সড়ক, এরই মধ্যে জলাবদ্ধতার কারণে একটি লেন বন্ধ হয়ে গেছে এবং এই লেনের পানি কিন্তু হাঁটুর সমান। এবং এই যে সমস্যাটি, এই সমস্যাটা তৈরি হয়েছিল যখন মরহুম শওকত হোসেন হিরণ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং এই সড়কে একটি খাল ছিল, সেই খালটি তিনি ভরাট করে ড্রেনে রূপান্তর করেছিলেন এবং যখন থেকেই আসলে এই খালটি ড্রেনে রূপান্তর করা হয় তখন থেকে এই অঞ্চলের মানুষ জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন। এবং বৃষ্টির পানি এবং নদীর পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এই সড়কে যখনই জলাবদ্ধতা হয় এই পানি নেমে যেতে অন্তত 6 থেকে 7 দিন সময় লাগে এবং পুরো সময়টাই কিন্তু এই অঞ্চলের মানুষ ভোগান্তিতে পড়ে। শুধু যারা এখানে বসবাস করেন তারাই নয়, যারা এই সড়কে চলাচল করে তারাও ভোগান্তিতে পড়েন। এবং এই সমস্যা সমাধানে এখন পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কোনো স্থায়ী সমাধান বের করতে পারেননি। সোহান। কাউসার, ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। একটু খুলনায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আপনার কাছে জানতে চাই, নগরীর যে জলাবদ্ধতার সমস্যা সেটা তো দীর্ঘদিনের, এ বিষয়ে প্রকল্পও চলছে, কিন্তু ভোগান্তি কেন কমছে না এখনো, কি জানতে পারলেন? আপনাকে তথ্য দিই সোয়ার, প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে খুলনার ড্রেন সংস্কার, একই সাথে রাস্তা সংস্কারের কাজ চলছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী এই কাজের প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে, বাকি মাত্র 20% বাকি। কিন্তু নগরবাসীর জলাবদ্ধতার যে ভোগান্তি সেটি কিন্তু আসলে কমেনি একদমই। মানুষ বলেছে অপরিকল্পিতভাবে প্রকল্প সাজানো হয়েছে এবং কোথায় পানি জমে এবং সেই পানিটা কোন দিক দিয়ে যে এটি রূপসা কিংবা ভৈরব নদী অথবা ময়ূর নদে পড়ে, সেই চ্যানেলগুলো আগে খনন করা না হওয়ার ফলে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। একই সাথে যে 22টি খাল ছিল সেই খালগুলো পুনরুদ্ধার করে সেগুলো সংস্কার না হলে নগরবাসীর এই যে জলাবদ্ধতার ভোগান্তি এটি লেগেই থাকবে। আমরা রয়েছি নগরীর আহসান আহমেদ রোডে। শুধু এই জায়গাটি নয়, নগরীর বিভিন্ন নিম্ন অঞ্চল কিন্তু এখন প্লাবিত এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল ভোর 6টা থেকে আজ 6টা পর্যন্ত 64 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। পরবর্তী 3 ঘন্টা 9টা পর্যন্ত আরও 24 মিলিমিটার এবং তারপরে 9টা থেকে 12টা পর্যন্ত আরও 3 ঘন্টায় 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। এবং আমাদেরকে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে এই বৃষ্টিপাত আজ সারাদিন অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল পর্যন্ত দুপুর বা বিকাল পর্যন্ত এটি থাকতে পারে। সে কারণে নগরবাসীর এই ভোগান্তি ছিল, থাকবে। যদি মহাপরিকল্পনা অনুসারে শহরকে সাজানো না যায় তাহলে জলাবদ্ধতার নিরসনের কোনো সুযোগ থাকবে না বলে বিশেষজ্ঞরা এই মত দিয়েছে। সোহার, ধন্যবাদ প্রবীর আপনাকে। সবশেষে আমরা কক্সবাজারের খবরাখবর জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, আপনি তো দুর্গত এলাকাগুলো ঘুরে দেখেছেন, সব মিলিয়ে কেমন দেখছেন পরিস্থিতি? কোন কোন এলাকা জলাবদ্ধতা বেশি দেখছেন সেটা জানতে চাই। দেখুন, আমরা ঈদগাঁও থানাতে রয়েছে এবং আমরা সবশেষ যে খবর জেনেছি সেটি হচ্ছে ঈদগাঁও থানার বেশ প্রত্যন্ত যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত ছিল, সেটি গত 2-3 দিন পর্যন্ত। কিন্তু আজকে কিংবা গতকাল রাত থেকে সেই পানি আসলে নেমে গেছে। যেটি বিষয় হচ্ছে এখানকার যে প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে সেগুলোতে আসলে পানি খুব বেশিক্ষণ আসলে থাকে না। তার কারণ হচ্ছে যে খালগুলো রয়েছে কিংবা পানি নামার যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো দিয়ে আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু পানি নিচের দিকে গড়াতে শুরু করে। তবে এখানকার চিন্তার বিষয় একটি, দুশ্চিন্তার বিষয় একটি, সেটি হচ্ছে যখন কিনা পাহাড়ি ঢল হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে, তখনই কেবলমাত্র তারা আসলে বিপদে পড়ছেন এবং যেই নিচু বাড়িঘরগুলো রয়েছে কিংবা জমি জমাগুলো রয়েছে, ফসলি জমি যেগুলো রয়েছে
সেগুলো তখন প্লাবিত হচ্ছে। আর যেটি দেখেছি প্রত্যন্ত এলাকাগুলোতে সকালবেলা থেকে যে এলাকাগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে সবগুলো জায়গাতেই একই অবস্থা, যে ফসলি জমি আসলে মাঠের পর মাঠ একেবারে ডুবে রয়েছে। একই সঙ্গে যে খালগুলো রয়েছে তার আশপাশে যে বাড়িঘরগুলো সেগুলো প্লাবিত রয়েছে। সব মিলিয়ে দুর্ভোগে কিন্তু এখনো মানুষ রয়েছে, বিশেষ করে যেখান থেকে পানি নেমে গিয়েছে সেই জায়গাতে কিন্তু এখন পর্যন্ত এখনো যে চিত্র, অর্থাৎ ক্ষতির যে পরের যে চিত্রটি, অর্থাৎ পানি নেমে যাওয়ার পরে ক্ষতি আসলে স্পষ্ট হওয়ার যে চিত্রটি, সেটি কিন্তু এখনো বেশ পরিষ্কার রকমের দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আজ ঢাকা সহ সারা দেশে দিনব্যাপী বৃষ্টি হবে, তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে শনিবার থেকেই যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করছে। এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে বলেও জানানো হয়, তাই বৃষ্টির পরিমাণও কমে আসছে। এদিকে এখনও সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আর নদী বন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার, সবচেয়ে বেশি হয়েছে পটুয়াখালীতে ২২৩ মিলিমিটার। আজকে যে অবস্থা আছে এই বৃষ্টিপাত আজকে সারাদিন অব্যাহত থাকবে এবং আগামীকালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটা কমে আসবে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে শহীদ ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপি নেতাকর্মী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র দিবসের সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে আন্দোলনে ৮৭৫ জন নিহত হয়েছে, এর মধ্যে ৪ শতাধিকই বিএনপির নেতাকর্মী। ফখরুল আরও বলেন, আন্দোলনের কৃতিত্ব নয় বরং স্বৈরাচার পতন নিশ্চিত করাই ছিল বিএনপির লক্ষ্য। তার মতে এই আন্দোলন হুট করে হয়নি, বঞ্চনা আর নির্যাতন নিপীড়নের শিকার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। অভ্যুত্থান ঘিরে বিএনপির অবদান খাটো করে দেখার কোনো অবকাশ নেই বলেও মনে করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। ইসি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চাইলে ২ মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে। ১৩ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন ৮৭৫ জন মানুষ, যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এই বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। বিজিএমইএ এর নির্দেশনা থাকলেও আশুলিয়া শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা এখনো খোলেনি, তবে পুরোদমে সচল গাজীপুরের কারখানাগুলো। আশুলিয়ার অন্তত ২০টি কারখানা আজও বন্ধ, এর মধ্যে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৮টি, বাকি 2টি কারখানায় সাধারণ ছুটি চলছে। সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখতে পান। শ্রমিক অসন্তোষের জেরে এসব প্রতিষ্ঠান এখনো খোলেনি। তবে যেসব কারখানা খুলেছে সেখানে পুরোদমে চলছে উৎপাদন, ফিরেছে কর্মচাঞ্চল্য। কারখানার বাইরে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। শ্রমিক মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন ১১ সদস্যের এই কমিটি। বলেন, সব পক্ষের কথা শুনতে সরেজমিনে এসেছেন তারা। বন্ধ করে কাজ বন্ধ করে থাকার কোনো দরকার নেই। এইটা আমরা তাদেরকে তাদের বিষয়গুলো জানবো, শুনবো, বুঝবো এবং সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন আছে আমরা সেই ব্যবস্থা নেব। কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম যে গাজীপুরে কিছু কিছু গার্মেন্টস এখনো খোলেনি, যেসব খুলেছে সেখানকার কি অবস্থা সেসব তথ্য জানতে গাজীপুর যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, আপনার কাছে জানতে চাই, সকাল থেকে শিল্পাঞ্চলের কর্মপরিবেশ কেমন দেখছেন আর সবাই কি ঠিকঠাক মতো কাজ করতে আসছে কিনা?
সোহার, আসলে গাজীপুরে সকাল থেকে আসলে সকল শিল্প কারখানার শ্রমিকরা তাদের কাজে যোগ দিয়েছেন। আসলে গাজীপুরে যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তিনি যেটা জানিয়েছেন আসলে গাজীপুরে আজকে কোনো শিল্প কারখানা বন্ধ নেই, সকল শিল্প কারখানায় খুলে দেওয়া হয়েছে, সেটি কিন্তু নিশ্চিত করেছেন গাজীপুরের যে শিল্প পুলিশ, সেই শিল্প পুলিশ। আমি কয়েকটি শিল্প কারখানায় ঘুরে দেখেছি, আসলে কোনো জায়গায় এই পর্যন্ত কোনো ধরনের শ্রমিক অসন্তোষ অথবা শ্রমিকদের কোনো আন্দোলন সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। এর মধ্যেই কিন্তু আসলে গাজীপুরের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানার শ্রমিকরা আসলে দুপুরের পরে তারা কারখানা থেকে বেরিয়েছেন এবং তারা কাজে যোগ দেওয়ার পর তারা যেটা বলছেন যে আসলে কাজ করলে আসলে তাদের আনন্দ লাগে এবং যদি শিল্প কারখানা বন্ধ থাকে তাহলে তাদের বেতন এবং বাড়ি ভাড়া এবং দোকানের বিল সেটা তাদের দিতে পারে না। এছাড়াও আসলে গাজীপুরের যে শিল্প কারখানার সমস্যাগুলো ছিল সেগুলো আসলে গতকালকে যে বিজিএমই বিকেএমই বসে সেটা সমাধান করেছে। এখন কিন্তু গাজীপুরের সকল শিল্প কারখানায় স্বাভাবিকভাবে চলছে। বাবু, ধন্যবাদ আপনাকে। শিল্পাঞ্চলের আরো খবরাখবর জানবো। আমাদের সহকর্মী আছেন আশুলিয়াতে, সেখানে আছেন মাহফুজুর রহমান নিপু। নিপু, আপনার কাছে জানতে চাই যে 20টি কারখানা আজ বন্ধ রাখা হলো, সেগুলো কবে নাগাদ খুলতে পারে, আর এই বিষয়ে আপনি আর কি কি জানতে পারলেন? কিছুক্ষণ আগে কিন্তু আপনি জানেন যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যে একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির 11 সদস্য কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলের পরিদর্শন করেছেন এবং তারা কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। তারা বলেছেন যে আশা প্রকাশ করছেন যে কারখানাগুলো বন্ধ রয়েছে সেই কারখানাগুলো খুব শীঘ্রই অর্থাৎ যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে। এছাড়াও তারা বলছেন যে শ্রমিকদের যে তারা যেন কোনো ধরনের বিক্ষোভ, রাস্তা বন্ধ, কর্মবিরতি করে কোনো আন্দোলন না করে যে কোনো দাবি দেওয়া যেন সেই কমিটির কাছে উপস্থাপন করেন, সেই বিষয়টি কিন্তু তারা জোর দিয়ে বলছে। তারা বলছেন যে সরাসরি বলতে পারে, চিঠির মাধ্যমে বলতে পারে এবং তাদের যে একটি হটলাইন রয়েছে সেক্ষেত্রে মাধ্যমে কিন্তু তাদের অভিযোগগুলো তারা করতে পারবেন। তাই তারা আশা প্রকাশ করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই যে সকল বন্ধ কারখানা রয়েছে সেই কোন কারখানা খুলে আসলে শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক হবে। নিপু, ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করেছে র্যাব 2। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে তাকে গ্রেফতার করে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। আজই তাকে আদালতে তোলা হবে। 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। শনিবার মধ্যরাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকায় অভিযান চালায় র্যাব 2। অভিযানে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে আটক হন তিনি। গ্রেফতারের পর ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশে সোপর্দ করে র্যাব। জানা যায়, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে 3টি মামলা ফরহাদ হোসেনের নির্বাচনী এলাকা মেহেরপুর 1 আসনে এবং একটি মামলা দায়ের হয় আদাবর থানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্ট আদাবর থানা এলাকায় মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যা করা হয়। উক্ত ঘটনায় আদাবর থানায় দায়েরকৃত মামলাতেই ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদাবর থানা থেকে রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। রবিবারই তাকে আদালতে তোলার কথা রয়েছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অনিয়মের আখড়া শ্রম অধিদপ্তর। শ্রমিকদের কল্যাণে কাজ করার কথা, অথচ ঘুষ নিয়ে শ্রমিকদের বিরুদ্ধে কলকাঠি নাড়েন কয়েকজন অসাধু কর্মকর্তা। শুধু তাই নয়, সিন্ডিকেট করে জিম্মি করেন সেবার প্রত্যাশীদের। তাদের রোশানল থেকে রেহাই পান না শ্রম অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও। সিন্ডিকেট ও বৈষম্য মুক্ত শ্রম ভবন করতে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেও মেলেনি সুরাহা। তবে নতুন যোগ দেয়া শ্রম সচিবের কড়া হুঁশিয়ারি, অনিয়ম করে পার পাবেন না কেউই। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। শাইকুল ইসলাম শ্রম অধিদপ্তরের উপপরিচালক। গার্মেন্ট কারখানার ট্রেড ইউনিয়নের আবেদন বাতিলের জন্য প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন। বিষয়টি শ্রম অধিদপ্তরের নজরে এলে সাময়িক বরখাস্ত হন তিনি। গুনে গুনে ঘুষ নিলেও ওই কর্মকর্তাকে রক্ষায় উঠে পড়ে লেগেছে ট্রেড ইউনিয়ন শাখার বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী, যাদের বিরুদ্ধে রয়েছে শ্রমিক ইউনিয়ন নেতা ও গার্মেন্ট মালিকদের জিম্মি করে ঘুষ নেয়ার অভিযোগ। আমাদের শ্রম দপ্তর যদি ঠিক হয়
তাহলে আমি মনে করি যে সমস্ত কিছুই ঠিক হয়ে যায়। প্রতিষ্ঠানের দুর্নীতি যদি দূর করা না যায় তাহলে আসলে মালিকদের শুধু দোষ দিলে হবে না। কারো চাকরি যায় নাই, তো স্বাভাবিকভাবে দুর্নীতি করে বা এই ধরনের কর্মকাণ্ড করে যদি পার পাওয়া যায় তাহলে তো এইখানে কখনোই এটা বন্ধ হবে না। অনুসন্ধান বলছে বছরের পর বছর শ্রমভবনেই চাকরি করছেন ওই কর্মকর্তারা, যাদের বিভিন্ন সময়ে বদলি করলেও মাস কয়েক পরই আবারও ফিরে আসেন আগের জায়গায়। শ্রম অধিদপ্তরের পরিচালক SM এনামুল হক চাকরি জীবনের 13 বছরই কাটিয়েছেন শ্রমভবনে। পরিচালক সালাউদ্দিন মাহমুদ, তিনি শ্রমভবনে 10 বছর চাকরি করছেন। উপপরিচালক আবু হাসনাত, তিনি শ্রমভবনে রয়েছেন 11 বছর। উপপরিচালক শাইকুল ইসলাম, তিনিও রয়েছেন প্রায় 14 বছর। পরিচয় প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা কর্মচারী অভিযোগ করেন প্রধান কার্যালয়ের ট্রেড ইউনিয়ন শাখার পরিচালক এনামুল হকের নেতৃত্বেই এরাই ভয়াবহ সিন্ডিকেট গড়ে তুলেছে। এসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা নিজেদেরকে দাবি করছে যে আমরাই চৌকস, আমরাই দক্ষ, আমাদের মতো দক্ষ কর্মকর্তা কর্মচারী আর কোথাও নাই। তো আর তাদের সিন্ডিকেটের বাইরে যারা সদস্য, অর্থাৎ যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী, তারা হচ্ছে সবচেয়ে বেশি এখানে হয়রানির শিকার। এই লোকগুলোকে আপনি 2008 থেকে অদ্যাবধি দেখবেন যে এরাই ঘুরে ফিরে, এদের বাইরে কিন্তু পোস্টিং নাই। আমাদের IRI আছে, IRIতে কখনো কিন্তু 3 বছর এনামুল ছিল না, সালাউদ্দিন একদিনও ছিল না। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এনামুল হক। না, আমি এটা দিতে পারবো না ভাই, মাফ চাই। তবে সদ্য যোগ দেয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব দিলেন কড়া হুঁশিয়ারি, জানালেন অনিয়ম দুর্নীতির স্থান হবে না শ্রম অধিদপ্তরে। আমি ওগুলো খুঁটিয়ে দেখব। আমি হয়তো যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আমি পার্সোনালি তাকে ফোন করব, সেই শ্রমিকটা ওই টাকাটা পেয়েছে কিনা, এবং সেখানে দেখা গেল যে অনেক কিছুই আছে আপনার ট্রান্সপারেন্ট না। 8 তারিখে গত মাসের যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার যে ম্যান্ডেট দিয়েছে সেখানে আমাদের পরিবর্তনটা দরকার। কয়েকদিনের মধ্যেই পদোন্নতি বৈষম্য দূর করা সহ অনিয়ম দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা নেবেন বলেও জানান শ্রম সচিব। আগামী 15 দিনের মধ্যে নিষ্পত্তি। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নিজ ব্যাংক থেকে ঋণ নেওয়া কমলেও যোগসাজশে একে অন্যের ব্যাংকের টাকা বের করে নিচ্ছেন পরিচালকরা। ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের প্রায় 14% পরিচালকদের পকেটে। বিশ্লেষকরা বলছেন, নিজের সুবিধা নিতেই অন্য ব্যাংকের পরিচালককে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। এতে বিতরণ করা ঋণ আদায়ের ক্ষেত্রেও তৈরি হচ্ছে ঝুঁকি। ব্যাংকের পরিচালকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণ মূল্যায়ন, জামানত খেলাপি করা কোনো ক্ষেত্রেই ছাড় না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ব্যাংকিং খাতে পরিচালকদের দাপট দীর্ঘদিনের, মিলেমিশে চালিয়েছে লুটপাট। এটি নিয়ন্ত্রণে নিজ ব্যাংক থেকে ঋণ নেয়ায় কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। তবে তাতেও থেমে নেই তাদের লুটপাট। সমঝোতার ভিত্তিতে ঋণের নামে একে অন্যের ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকগুলো এখন পর্যন্ত ঋণ বিতরণ করেছে 16,83,000 কোটি টাকার মতো। এর মধ্যে প্রায় 2,34,000 কোটি টাকাই নিয়েছেন বিভিন্ন ব্যাংকের পরিচালকরা। এস আলম গ্রুপ যুক্ত হলে ব্যাংক পরিচালকদের ঋণের পরিমাণ বাড়বে আরও অন্তত 1 লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক লুটে পরিচালকরা একে অন্যকে সহযোগিতা করেছেন। ক্রেডিট ইভ্যালুয়েশন সুবিধাগুলো দিয়ে থাকি, জামানতের সুবিধাগুলো দিয়ে থাকি, বিভিন্ন ইনস্টলমেন্ট নির্ধারণের সুবিধাগুলো দিয়ে রাখি, তারপরে ক্লাসিফিকেশন না করার জন্য রিকোয়েস্ট আসে, সেই সমস্ত সুবিধা দিয়ে রাখি। তো এগুলো আসলে এখন এগুলো বন্ধ করার জন্য একটা পলিসির দরকার হবে। এইটা ঘটা মানে কি, এটা কিভাবে ঘটলো সেই প্রশ্নটা তুলতে হবে। কারণ এটা যদিও হয়তো এর মধ্যে খেলাপি ঋণের খাতায় এরা আসেনি, কিন্তু কেন আসেনি সেটাও খতিয়ে দেখার বিষয় আছে। কারণ এই ধরনের ঋণ যখন দেয়া হয় সেটা ফেরত না আসার সম্ভাবনাটাই বেশি, কারণ তারা ওই প্রভাব খাটিয়ে ঋণটা নিচ্ছেন। নিয়ন্ত্রক সংস্থা এবং কর্পোরেট দুই পক্ষেরই সুশাসনের ঘাটতির কারণে পরিচালকরা যোগসাজশের মাধ্যমে ঋণ নেওয়ার সুযোগ পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকেই উদ্যোগ নিতে হবে। ঋণ নেওয়া দোষের না হলেও তাদের বাড়তি সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। একই সাথে ঋণ তথ্যে পরিচালকদের ঋণের বিষয়টি আলাদাভাবে উল্লেখ থাকা দরকার। এখানে তো গুড গভর্নেন্সে নাই, ছিল না, কুশাসন ছিল, কর্পোরেট পর্যায়ে কুশাসন ছিল, রেগুলেটরি পর্যায়ে কুশাসন ছিল। কারণ দুই জায়গায় যদি আপনার সুশাসন না থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে।
গুড গভর্নেন্স আমরা দেখতে পেলাম না। এটার পেছনে তো যারা গুড গভর্নেন্সের দায়িত্বে আছেন সেই ব্যক্তিগুলোই তো প্রশ্নবিদ্ধ। ক্রেডিট ইভ্যালুয়েশন তো আপনি তো শৈথিল্যতা দেখাচ্ছেন, তো ডেফিনেটলি এটা আপনার সুশাসনের ঘাটতি। কারণ ঋণ গ্রহীতারা আপনার কাছে সবাই সমান, ইনডিফারেন্ট, এবং সবাইকে আপনি একই ফ্রেমওয়ার্কে আপনি ঋণ পর্যালোচনা করবেন। এবং সেই ক্ষেত্রে যদি আপনি অন্য একটা ব্যাংকের ডিরেক্টরকে যদি আপনি স্পেশাল কিছু সুবিধা দিয়ে থাকেন, তাহলে তো ডেফিনেটলি এটা অন্যদের প্রতি অবিচার করা হইল। নীতিমালা না মানলে ব্যাংক পরিচালকদের ঋণ ব্যাংকিং খাতকে ঝুঁকিতে ফেলবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। প্রসেসও যদি আপনি ঠিকমতো ইভ্যালুয়েশন করেন না, তাহলে মানে যে বেনিফিটগুলো দেওয়া হতো সেগুলো দেওয়া হবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। লাগাতার বিক্ষোভে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর চাপ বেড়েই চলেছে। দ্বিতীয় দফাতেও মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক না করে ফিরেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এর আগে সল্ট লেকে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করেছিলেন মমতা ব্যানার্জি। নাটকীয়তায় ভরা শনিবারে গ্রেফতার হন তালা থানার ওসি। এর আগে থেকেই হেফাজতে থাকা আরজি করের সাবেক অধ্যক্ষকে এবার ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়েছে সিবিআই। টানা পঞ্চম রাতের মতো স্বাস্থ্য ভবনের সামনে ছিল জুনিয়র ডাক্তারদের ধর্ণা। প্রথম দফায় বৈঠক ডেকে ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার মমতা ব্যানার্জি নিজেই গেলেন স্বাস্থ্য ভবনের সামনে, ফের আহ্বান জানান আলোচনার। সেই আহ্বানে সাড়া দিয়ে শনিবার দ্বিতীয় দফায় আলোচনায় বসতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান আন্দোলনকারীদের একাংশ। তবে এবারও লাইভ স্ট্রিমিং ইস্যুতে দর কষাকষির পর আসেনি সমাধান, তাই বৈঠক না করেই ফিরেছেন ডাক্তাররা। তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। শনিবার দিনভরে চলে নাটকীয়তা। এদিন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এতদিন দুর্নীতির মামলায় গ্রেফতার ছিলেন সন্দীপ ঘোষ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এ পদক্ষেপকে স্বাগত জানান আন্দোলনকারীরা। এদিকে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধী দল। আমরা সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলের গ্রেফতারের দাবি অনেক আগে থেকেই তুলেছি। তথ্য প্রমাণ লোপাটের সাথে তারা জড়িত। অপরাধের আরও যারা দোষর, সিবিআই এর উচিত তাদেরও গ্রেফতার করা। দীর্ঘদিন ধরেই তাদের গ্রেফতারের দাবি পশ্চিমবঙ্গের জনগণের। তবে প্রশ্ন হচ্ছে, একটি ছোট থানার দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তা কি এমন সিদ্ধান্ত নিতে পারেন? অবশ্যই সে উপর মহল থেকে নির্দেশনা পেয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ করা উচিত, নতুবা মুখ্যমন্ত্রীকে নামিয়ে দেবে জনতা। গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মাসব্যাপী বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। ভারত জুড়ে ছড়িয়েছে প্রতিবাদের ঢেউ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মার্কিন প্রতিনিধি দলের সফর সম্পর্কে ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব। সরাসরি যাচ্ছি সেখানে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে আমার সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকটির আগে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং আজকের যে বৈঠকটি একটু আগে অনুষ্ঠিত হলো, সেই বৈঠকে আমরা দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি।
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএইডের মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। এ ছিল সংক্ষেপে যে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র থেকে এসছে তাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা, অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আমার সাথে একটু আগে যে বৈঠক ছিল তার সংক্ষেপে এগুলো হয়েছে আর কি। পাচার হওয়া টাকা ফেরানোর কোনো মেকানিজম বা কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনারা সহযোগিতা চেয়েছেন কিনা, তাদের রেসপন্সটা কি? আমরা খুব ব্রডলি আর্থিক সেক্টরের, ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম এগুলো নিয়ে কথাবার্তা বলেছি এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলির প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব, কিন্তু এই আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে, এটার হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে। প্রতিরক্ষা সহযোগিতা বা প্রতিরক্ষা ক্রয় এটা নিয়ে কি আলোচনা চেয়েছি কিনা, এই সহযোগিতা লাগে ফিনান্সিয়াল সাপোর্ট যদি স্পেসিফিক সহযোগিতার কথা আমরা বলেছি কিনা, আমাদের কোন কোন খাতে, এটা ছিল যেমনটা আমি বলেছি এটা ছিল প্রাথমিক আলোচনা। আজকে বিকেল বেলায় তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একটা বৈঠকে মিলিত হবেন। আমার এই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে আলোচনাতে হয়তো এই সুনির্দিষ্ট প্রসঙ্গগুলো উঠে আসতে পারে। প্রতিরক্ষা বিষয়ে কি আলোচনা? দর্শক, বিদায় নিচ্ছি দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। দেখার আমন্ত্রণ রইল।